মানে এখনকার দৃশ্যপটগুলো জাস্ট হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন হয়েছে আর কিছুই না, দল পরিবর্তন হয়েছে, দৃশ্যপট একই। তবে এই মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য পজিটিভ হচ্ছে না। আজকে যদি আওয়ামী লীগের এমন না হতো, আর যদি সৎকরিনুর যদি ক্ষমতা দখল না করতো, অথবা বিএনপি যদি বাংলাদেশে এই অল্প সময়ের মধ্যে এত অরাজকতা, খুন, ধর্ষণ, লুটপাট, দখল বাণিজ্য না করতো, তাহলে এই দেশের জনগণ বুঝতোই না যে আওয়ামী লীগের শাসনামল কত ভালো ছিল। এই দেশের জনগণ বুঝতেই পারতো না যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি রত্ন ছিল। শেখ হাসিনা বারবার বলছিলেন যে আন্দোলনটা সাধারণ ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলনের পেছনে এই যে পুরো আন্দোলনটা শেখ হাসিনাকে যে হটানো আসলে কারা তারা, এটা কিন্তু এখনো এটা নিয়ে ঘুরপাক খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার কি কোনো রাজনৈতিক সংশ্লেষ নেই? হাসিনার পদত্যাগপত্র নিয়ে অনেক রহস্য, তবে এটা এখন মোটামুটি নিশ্চিত যে ইউনূস সরকারের কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্রের হার্ড কপি বা সফট কপি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চাচ্ছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন, সেই সাথে জানতে পারবেন ডক্টর ইউনূসের শেষ কঠিন কাহিনীগুলো কী হতে চলেছে। যখন ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে প্রবাস করতে যাবে, সেই মুহূর্তে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর হামলা করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই সাথে সাথে কিন্তু বিএনপিরাও সেখানে উপস্থিত ছিল। বিএনপিরা কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল না, বিএনপিরা ছিল সবসময় আওয়ামী লীগের বিপক্ষে। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো ভিডিও আকারে দেখতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। কি বলবো আসলে বলেন, যাতে বাঙালি তো আমরা স্বর্গে গেলেও ধানও ফানি। মানে এখনকার দৃশ্যপটগুলো জাস্ট হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন হয়েছে আর কিছুই না, দল পরিবর্তন হয়েছে, দৃশ্যপট একই। তবে এই মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য পজিটিভ হচ্ছে না, আমি মনে করি নেগেটিভ হচ্ছে। কারণ এই সকল অ্যাক্টিভিটিসে কী হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ করতো, বাট ভালো মানুষ, অনেক মানুষই আছে ভালো মানুষ আওয়ামী লীগ করছে, তারা কিন্তু এইসব অ্যাক্টিভিটিসের কারণে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে। কারণ কি, আমেরিকাতে বসে আজকে যেই ঘটনা আওয়ামী লীগ করছে, আমি আগেও এটা নিয়ে না করছি, বাট আজকে যেই ঘটনাটা হয়েছে এটা কখনো পজিটিভলি হচ্ছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একটা ক্যারেক্টার, ওনাকে সমালোচিত করা এত সোজা না। যদি এটা পলিটিক্যাল রাজনৈতিক কোনো সরকার হতো, তাহলে হয়তো এই ঘটনাটা কোথাও না কোথাও একরকম হয়তো মেনে নিতাম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আপনারা জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন, আর তার সাথে সফরসঙ্গী যারা আছেন তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক সময় রাত 10:10 নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তো আগে থেকেই একটা ঘোষণা ছিল, সেই ঘোষণার জন্য আবার পাল্টাপাল্টি ঘোষণা ছিল। তো সেইটারই বাস্তবতা আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে আজকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিকে আনন্দ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি আরও অনেকে সেখানে, এবং পাশাপাশি একই সঙ্গে সেখানে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একদিকে মানে পজিটিভ, আরেকদিকে নেগেটিভ, মানে চিল্লাওয়ালা একটা অস্থির পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিল, একে অন্যকে উত্তেজিত করারও চেষ্টা করতেছিল। তো দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে, মুখরিত না, বিষয়টাকে ক্যাচাল আওয়াজ, বাঙালি বোঝেন না, চিল্লাবাল্লা, ক্যাচ ব্যাচ, ক্যাও ব্যাও, একটু গোটা টার্মিনাল এলাকা। সন্ধ্যা থেকেই JFK বিমানবন্দরে জড়ো হয়ে ডক্টর ইউনূসকে বরণ করতে এসেছিল যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দের স্লোগান দিয়েছে। অপরদিকে সন্ধ্যা থেকে টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদ সহ বিক্ষোভ প্রদর্শন করেছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত DM সালাউদ্দিন, তারা বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় তিনি রাস্তার দুই পাশে দুই দৃশ্য এই প্রথমবারের মতন তিনি অবলোকন করেছেন। আর এখানে আজকে আপনার আগামী 27শে সেপ্টেম্বর সকাল 10টায় সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দিবেন। ওই দিনও আবার আওয়ামী লীগ বিএনপির একটা পাল্টাপাল্টি সমাবেশ আছে। আর এই বিষয়গুলোকে ফোকাসে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তায় সেখানে বাড়তি প্রটোকল তারা কিন্তু দিয়েছে, যেন কোনো ধরনের ঘটনা সেইখানে না ঘটে। তবে এগুলো ঘটাইয়া আদৌ কি কোনো কিছু হবে? আমি বরাবরই বলি, অতি তাড়াহুড়া ভালো না। অতি তাড়াহুড়া ভালো না কেন? এগুলোর একটা ইফেক্ট বাংলাদেশে থাকা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের উপরে পড়ে। আমেরিকা অনেকে চলে গেছেন, অনেকে দেশ ছেড়ে পালাই গেছেন, তারা তো ভালোই আছেন, আবার রাষ্ট্র ক্ষমতায় আসবেন, পয়সা টয়সা কামাবেন। এই যে দেশে যে পোলাপাইনগুলো আছে, মানুষগুলো আছে, তাদেরকে খামাখা বিপদে ফেলবেন না এইসব কর্মকাণ্ড করে, ঠিক আছে? কারণ খেয়াল নাই, ওই যে শামীম ওসমান আমেরিকা যাওয়ার পর একজনে একটা ছেলের সাথে কি জানি হয়েছিল, পাল্টা রিয়েকশনে ওই ছেলের বাড়িঘর ভাঙা দিয়েছিল ছাত্রলীগের পোলাপাইন, কোনো আগামাথা বিচার হয় নাই। তো আজকে আপনি ওইখানে বসে আপনি একটা ঘটনা ঘটাবেন, একই দৃশ্য তো সামনে আপনার বাড়িতে ঘটতে পারে, তখন আপনি কি করবেন? এগুলোর বিচার হয়েছে দেশে হয় নাই। সো এই কর্মকাণ্ডগুলো করা আসলে উচিত না। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন। সো একটি কথা আছে যে
আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, ভালোর জন্যই করেন। সো আজকে যদি আওয়ামী লীগের এমন না হতো, আর যদি কোহিনূর যদি ক্ষমতা দখল না করতো, অথবা বিএনপি যদি বাংলাদেশে এই অল্প সময়ের মধ্যে এত অরাজকতা, খুন, দর্শন, লুটপাট, দখল বাণিজ্য না করতো, তাহলে এই দেশের জনগণ বুঝতোই না যে আওয়ামী লীগের শাসনামল কত ভালো ছিল। এই দেশের জনগণ বুঝতেই পারতো না যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি রত্ন ছিল। সো এই ৪৫ দিনের ইউনূসের শাসনামল থেকে বাংলাদেশের মানুষের মনে একটি প্রশ্ন উদ্ভব হয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কত বড় সম্পদ ছিল। এখন মানুষ শুধু 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করার বাকি, হে আল্লাহ, তুমি আমাদের শেখ হাসিনাকে তুমি আমাদের মধ্যে ফিরিয়ে দাও, শুধু এইটুকু বলবে। তাই সর্বশেষে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতেই ভরসা। সো আপনাদের কাছে বলবো, ফ্রাস্ট্রেশনের আর কিছু নেই। গণসংবর্ধনার জন্য, বাংলাদেশে গণসংবর্ধনার জন্য প্রস্তুতি নিন। শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে হবে। 50 লাখ লোক, মিনিমাম 50 লাখ, উপরে 1 কোটি লোকের গণসংবর্ধনা অ্যারেঞ্জ করতে হবে, ঢাকাতে প্রস্তুতি নিন। কেন শেখ হাসিনার জন্য মানুষ 2 হাত তুলে প্রার্থনা করতেছে, দোয়া করতেছে? দেখেন, আসুন আমরা বিশ্লেষণ করি। এই যে একটা এনজিও টাউট গ্রুপ, সুদ ব্যবসায়ী গ্রুপ, টাউট গ্রুপ যে ক্ষমতা নিল, দখল করলো, তারা এই 45 দিনে কি করেছে এবং তারা কিসের উপর ভিত্তি করে ক্ষমতা নিয়েছে আপনারা দেখেন। কেন মানুষের শেখ হাসিনাই কি মানুষ বিশ্বাস করে শেখ হাসিনাতে আস্থা? দেখেন, এই চক্রটি, যুক্তরাষ্ট্রের এজেন্ট দালাল চক্রটি ক্ষমতায় আসছে কিসের উপর ভিত্তি করে? যে সব প্রপাগান্ডা ছড়িয়েছে আয়নাগর, আয়নাগর নিয়ে মানুষকে নির্যাতন করা হয়। বাংলাদেশে কি কোনো আয়নাগরের এ পর্যন্ত কোনো অস্তিত্বকে বের করতে পেরেছে? না। 26 লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে। কই 26 লক্ষ ভারতীয়কে মানুষ এই সরকার এখন দেখ, এই সরকার তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশে চাকরি দেখ, পারছে? পারে নাই। এই যে সারা জনম বললো যে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পায় না, ভারতে ইলিশ রপ্তানি করে শেখ হাসিনা। অথচ শেখ হাসিনা শাসন আমলে 5,500 টন ইলিশ পাঠানো হলো ইন্ডিয়াতে, পুরা শেখ হাসিনার শাসন আমলে, 15 বছরের শাসন আমলে। আর শুধু আজকেই তারা সিদ্ধান্ত নিলে যে 3,000 টন ইলিশ পাঠাবে ভারতে। তো এই যে একটা টাউট, প্রতারক, বন্ড, বদমাইশ, হারামজাদাদের গ্রুপ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় চেপে বসেছে, এই দেশের জনগণ এখন বুঝতে পেরেছে যে আমরা কার হাতে ক্ষমতা দিলাম। এটা তো একটা পুরো একটা টাউট গ্রুপ। আমাদের শেখ হাসিনাকে আমরা কি করলাম? এই যে মানুষের একটা আত্মোপলব্ধি, যদি এই ধাক্কাটা না খাইতো, মানুষ বাংলাদেশের জনগণ সে আত্মোপলব্ধিটা করতো না। তাই এই দেশের জনগণের শেষ আস্থার ভরসা আসলেই হচ্ছে শেখ হাসিনা। আচ্ছা, আর কতগুলো জিনিস দেখেন যে বাংলাদেশে এখন যেই উন্মাদনাগুলো চলছে, মানুষের মধ্যে যে অস্থিরতা চলছে, সমস্ত জঙ্গিগুলোকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। কোনো আইনের শাসন বা কোনো আইনের প্রতি শ্রদ্ধা না রেখে জেল গেটগুলো ওপেন করে জঙ্গিদেরকে, শিশু সন্ত্রাসীদেরকে মুক্তি করে দেওয়া হয়েছে। এখন তো বাংলাদেশের মানুষ তো শিক্ষিত, তারা তো কম বুঝে, হঠাৎ হুজুগে পড়ে অনেকে ভুল করলেও বুঝে যে এখন এই জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা ছড়াবে এবং বাংলাদেশে ধর্মীয় সংঘাত ছড়াবে, যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে পার্বত্য অঞ্চলগুলোতে এবং সারা বাংলাদেশে বাইতুল মোকাররমে আপনি দেখলেন কি বাংলাদেশের ইতিহাসে, আপনার আওয়ামী লীগের আমলের পুরো ইতিহাসে আপনি দেখছেন বাইতুল মোকাররমে এই ধরনের কোনো ঘটনা হয়েছে? পার্বত্য চট্টগ্রামের এই কোনোগুলো ঘটনা হয়েছে? এগুলো কেন হচ্ছে? সো এর থেকেই বাংলাদেশের জনগণ অতি সহজে সিদ্ধান্ত নিতে পেরেছে আমাদের শেখ হাসিনা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। তারপর আপনার 43 জন শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দিলেন। এই শীর্ষ সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আপনার পাখির মতো আপনার গুলি করে মেরে ফেলতে পারবে। এই সন্ত্রাসীরা এখন চুরি করবে, ডাকাতি করবে, চাঁদাবাজি করবে। তো মানুষ তো বুঝতে পারছে যে আমাদের জীবন তো তাহলে নিরাপদ নয়, আমাদের সন্তানের জীবন নিরাপদ নয়, তাহলে আমাদের জীবন কি হুমকির মুখে পড়ে যাবে? তাহলে তো আমাদের শেখ হাসিনাকে দরকার আমাদের জীবন রক্ষার জন্য। মানুষ কিন্তু সেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। তারপরে আপনার দেখেন যে পুরা আওয়ামী লীগের শাসন আমলে আপনি এরকম কোনো ঘটনা দেখাইতে পারবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই সময় একই দিনে কাছাকাছি সময় 3টি খুন হয়েছে? এরকম ধরনের কোনো খুনের আমরা প্রশ্রয় দেই না, আবরার হত্যার বিচার চাই। কিন্তু এরকম ঘটনা দেখেছেন যে ভাতের বিনিময়ে একটা ছাত্রকে পিটিয়ে হত্যা, জাহাঙ্গীরনগরে পিটিয়ে হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা, এরকম কোনো ঘটনা দেখেছেন আপনি? এটা বর্বর যুগের, আদিম যুগের মানুষের মতো মানুষকে আজকাল পিটিয়ে হত্যা করছে। তো এই জন্য তো কোনো ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে যেতে সাহস পাচ্ছে না, কোনো গার্জিয়ান তার সন্তানকে ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে পাঠাইতে সাহস পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা কাছে আবার ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ শান্তি পাবে না, সেটা মানুষ রিয়েলাইজ করতে শুরু করেছে। তারপর দেখেন গার্মেন্টসগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাকরি করে গার্মেন্টসগুলোতে, আর গার্মেন্টসগুলো বন্ধের পথে, সবগুলো গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তাহলে মানুষ তো, এই মানুষগুলো বুঝতেছে যে আমাদের তো শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম, দুটো ডাল ভাত খেতে পারতাম, চাকরি করতে পারতাম, সন্তানের কাছে চাকরি। লাল গোলাপ শুভেচ্ছা,
দলের পক্ষ থেকে জাসাসের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দিয়েছে তো রক্ত। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না। শেখ হাসিনার সরকার অবৈধ সরকার, মানি না মানব না। ইউনূসের সরকার, মানি না মানব না। পাকিস্তান টেররিস্ট, ইউনূস টেররিস্ট। রক্ত, রক্তের বন্যায় পুরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। একাত্তরের হাতিয়ার, জিয়ার সরকার, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সে আমাকে ফোন করেছে, ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে। আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঙচি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। তো গেলে কি করবে? শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার ফের লাগাবে, আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি। প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে। মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে। এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত, না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার ছায়া ব্লাউজ ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক, ইউটিউব, এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি। পৃথিবীর বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ সেগুলো মনে করবে এবং বলবে, চুরি পাবে এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয়নি, জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে। একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে। তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম, সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে, মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল। ছিল শেখ হাসিনা নাকি যাবেই না, তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে যাবে না, এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না। এরপরে শেখ রেহানা তাকে বুঝাইলো, বললো যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুমিও কি বাবার মতো মরতে চাও, জীবন দিতে চাও, চলো জীবনটা বাঁচাও। তাকে নাকি বুঝাই টুঝায় তারপরে হেলিকপ্টারে। শেখ হাসিনারে তো দেখে মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা, তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে। আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি। এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো, মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতে চাই। ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেইভাবে খাবে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয়, সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেদিন বাংলাদেশে ছিল না, সে তো দেশের বাইরেই ছিল। তো শেখ হাসিনা পলাইলো কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে। এগুলো শেখ হাসিনার শয়তানি। 2 দিন পর পর নিজে ফোন রেকর্ড করে সেটা সারে তারপরে বুঝায়। আর তো বলার তো জায়গা নাই। এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য যদি পাঠায়, তাহলে তো পাশার চামড়া উঠাই দিবে। কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না।
তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে, আমার ফেসবুক ইউটিউব আছে, বাংলা এডিশনে যাবেন, আমার কাছে পাঠান, আমি চালাবো। আমার কিন্তু ওই ভয় নাই, কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি। তো আমি চালাইতে আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো। এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য কেউ চালাইতে পারে না, ও নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে। তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না, লাভ নাই তো, আপনি তো আসতে পারবেন না। আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার, যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব, ওই দিনও 2-3 জন বর্ডারে গিয়ে ধরা পড়লো। তো তারা পালাচ্ছে কেন? সে তো চট করে ঢুকে যাবে, তো তারা পালাচ্ছে কেন এখনো? এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করে নেই। এটার জন্য অনেক উচ্চপদস্থ শক্তিশালী হয়ে মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। তো এই আজাইরা স্বপ্নদোষ, এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করে লাভ নাই, কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক। এখন তারা তো দরকার বাংলাদেশে। এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে, গুম করেছে, সালমান এফ রহমান, তারপরে এস আলম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়েকদিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক, এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটার জন্য তো আমাদের দরকার তাকে। আমরা তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আসতে বলেন। কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে, আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে। দেখেন সালমান এফ রহমানের দাড়ি ছিল, দাড়ি কাটছে। মানিকের দাড়ি ছিল না, দাড়ি রাখার চেষ্টা করছিল। ওই শ্যামল দত্তর দাড়ি গোপটোপ ছিল, দাড়ি গোপটোপ সব কেটে ফেলেছে। কারোর দাড়ি ছিল দাড়ি রাখে, কেউ দাড়ি ছিল না সে দাড়ি কাটে। মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো হয় না। এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান তিনি কেন পারেন নাই 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যেত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। শেখ হাসিনা সেনাপ্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে। কেউ তার কথায় সায় দেয় নেই। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এসএসএফ কে নিয়েও সে থাকতে চেয়েছে, যে এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে। তাকে কেন থাকতে দেয় নাই এটা বুঝবেন না আপনারা? তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে, যে যা যা ঘটছে, আমার কাছে আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে। কিন্তু আওয়ামী লীগ আবার আসবে, এসে আবার ক্ষমতায় বসা যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে। ভাই গত 15 বছর ধরে কতবার যে দেশে আয়, মানে আমার মতো লোক, আমার মতো এরকম ছোটখাটো লোক, আমার মতো এত নিচু, মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না, বিশাল বড় কোনো পদেও ছিলাম না, কিছু না। আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম। তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয়, এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে, ইন্টারপোলের কাছে নাকি সবকিছু জানানো হয়েছে, নানান কিছু। এত কিছুর পরে আপনারা 45 মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল। এতদিন আপনারা বলে আসলেন 15ই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেনি, এখন কইরা দেখিস। এগুলো নিয়ে আমি যখন শেখ মুজিবের তো আমি উলঙ্গ করে দিতাম, সবসময় উলঙ্গ করে কথা বলতাম। বদমাইশ ছিল। এই বদমাইশে নিয়ে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা পারে নাই, তুই এবার দেশে, তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাঙ্গা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে। তো এই সাঙ্গাকৃত বাপের নিয়ে তোদের যে দরদ উদলায় উঠতো, তো তোদের বাপের পিছন দিয়েও বাস ঢুকাইছে, মুখের মধ্যে হিসু করছে, সবই করছে। তোদের বাপের যে মূর্তি বানাইছি, কই কিছুই করতে পারলি না, খালি বলতি যে দেশে আয় দেশে। 45 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ। এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি, আবার এসে তারপরে দখল করে ফেলবি। তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে 5 তারিখে টের পেয়েছে। অতএব এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই। যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায়, দেশে নিয়ে যা, দেশে নিয়ে যায়, তারপরে কর। তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না। তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চাস, যেইভাবে উস্কানি দিতে চাস, সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে হবে না। আমরা তো অত খারাপ হইতে পারবো না। তাই সুন্দর করে বললাম যে বাবা দেশে আয়, তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে, আমরা এটা দেখতে চাই। দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী, তাহলে বুঝবো যে আসলে তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হুয়া। তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হুয়া, তো রাস্তায় পয়দা হুয়ারা রাস্তায় আয়, দেখি কিরকম পারিস, তারপরে বুঝবো না যে কি করতে পারিস। তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে,
এই 5,500 বিজ্ঞানী এই দুইজনে মিলা তোদের উস্কানি দেয়, তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষায় তোদের, যায় দেশে যা। তোদের আম্মারে আর আম্মার পুত্রে বল দেশে যাইতে, তোদের না করে নাই তো দেশে যাইতে বল, যায় না কেন? তোদের আম্মাদের আরো আত্মীয় স্বজন আছে, কেউই নাই। তোদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ব্যয় করায়, আর তোরা এই ছাগলের মতো ডাকাটাই করিস। যাই হোক, এই ডাকাটা কি বন্ধ কর, হ্যাঁ বন্ধ করে। এই যে গত 15 বছর তোরা যে মানে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিস, অনেক মানুষই আছে তারা বিএনপি আওয়ামী লীগ এগুলি কোনো কিছুই করে না, ইভেন তারা রাজনীতি পছন্দও করে না, দুই দলের এক দলকে পছন্দও করে না, তারাও এই শেখ হাসিনার বিদায়ে কি পরিমাণে মানে উচ্ছ্বাস, কতটা মানে কি বলবো যে মানে শান্তি অনুভব করছে, কতটা ফ্রি অনুভব করছে। দেখ, এই যে রাস্তায় নেমে এসেছিল সব বিএনপি আর জামাতের লোক, তোর মনে হয় সেটা জীবন দিয়েছে সবাই বিএনপি আর জামাতেরই লোক? না, সাধারণ মানুষ কিচ্ছু করে না, জীবনের রাজনীতি বুঝে না করে তারাও নেমে এসছে। সো মিনিমাম তোদের যদি লজ্জা শরম যদি কিছু থেকে থাকে, তাহলে আমি মনে করি যে একটু অনুশোচনা থাকা দরকার। তোরা একটা রাজনৈতিক দল, বিশাল বড় তোদের সমর্থক আছে, আস্তে আস্তে মাপ চায়া তারপরে বল যে আমাদের দলের এই মানুষগুলো এই অন্যায় করেছে, আমরা এটা চাই না, আমরা নতুন একটা আওয়ামী লীগ তৈরি করতে চাই, বা নতুন একটা নাম দিয়ে আমরা এই দলটা তৈরি, কারণ আদর্শের তো অমিল আছেই। তোদের তো একটা আদর্শ আছে, তোদের আম্মা হচ্ছে শেখ মুজিব, আবার এই শেখ হাসিনা হচ্ছে তোদের আম্মা, আবার মুজিব হচ্ছে তোদের আব্বা। তো তোদের এই যে আম্মা আব্বার যে তোরা যে নবী রাসূলের মতো যেভাবে আদর্শ হিসাবে মানিস, এই আদর্শ তো আর বাংলাদেশের কারো নাই। তো তোদের একটা আলাদা দল থাকতেই হবে, সেটা গঠন কর। যা ভুল করছিস সেটার জন্য অ্যাটলিস্ট মাপ চা মানুষের কাছে। ভুল তো করছিস, 1800 গতকালকে নিউজে দেখলাম 1800 এই আন্দোলনেই মারা গেল, আরো কত হয়তো এর সাথে আরো হয়তো 400-500 বাড়তে পারে। তো প্রায় 2000 মানুষের উপরে তোরা হত্যা করেছিস এই গত 15 দিনে। আবার লজ্জা নেই, তোরা আবার দলের ক্ষমতায় আসতে চায়, মানুষ তোদেরকে কি করে নিবে। মনে কর আবার আসলি, মনে কর হাইপোথেটিক্যালি চিন্তা করলাম যে তোরা আবার আসলি, আচ্ছা কি করবি? আবার এমনি মারবি? মারার পরে কি হবে? মানে এমনি জোর করে বাংলাদেশে টিকে থাকবি? সম্ভব না। সো শেখ হাসিনার এই যে এই আন্ডা বাচ্চা যেগুলো আছে, সেগুলোর সাথে সাথে আরো অন্যদেরকেও বলতে চাই, কেউ বাংলাদেশে ভবিষ্যতেও এইভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন না। জনগণের ক্ষমতা জনগণের হাতে ছাড়তে হবে, এবং সেটা বিএনপি হোক, জামাত হোক, যারাই ক্ষমতায় আসুক সামনে, এই সরকারের পরে একটা নির্বাচিত সরকার তো আসবে, তারা এসেও যেন এই শিক্ষাটা যেন অন্তত সামনের 100 বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মনে থাকে, এটাই প্রত্যাশা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।